বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু ক্লাবের নিয়মিত আয়োজন। আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার্থীদের জন্য এবং যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় সকলের জন্য গুরু ক্লাবের নিয়মিত আয়োজন বিভিন্ন বিষয় ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজ রয়েছি গুরু ক্লাব অ্যাপের 11 নম্বর কার্ডে, অর্থাৎ আমরা নতুন বিষয় শুরু করতে যাচ্ছি আজকে। আমরা গত 10টি কার্ডে তোমরা জানো ইতিমধ্যেই আমরা বাংলা বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজ যারা যুক্ত হয়েছো, যারা যুক্ত হচ্ছ, তারা আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা মন্তব্য করে জানাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। গুরু ক্লাব অ্যাপের যে বৈশিষ্ট্য আমরা জানি, গুরু ক্লাব অ্যাপটি যারা আমরা ইতিমধ্যেই ব্যবহার করছি তারা আমরা নিশ্চয়ই জানি প্লে স্টোরের যে ওপেন প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে আমরা গুরু ক্লাব অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার পর আমরা যখন অ্যাপটির কোর্সটিতে প্রবেশ করি, অর্থাৎ 47তম বিসিএস প্রিলিমিনারি মাস্টারি যে কোর্সটি রয়েছে, এই অ্যাডভান্স কোর্সটিতে প্রবেশ করলে আমরা 47টি কার্ড ধারাবাহিকভাবে দেখতে পাই, যেখানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসকে বিভিন্ন কার্ডে অর্থাৎ 47টি কার্ডে বিভক্ত করা হয়েছে। এখানে আমরা জানি কিভাবে প্রবেশ করতে হয়। যদি কারো জানতে সমস্যা হয়, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা মন্তব্যে জানাবে। আমি তোমাদের জন্য মন্তব্যে অপেক্ষা করছি। সেই সাথে আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের মতামতগুলো তোমরা শেয়ার করবে, তোমাদের পরামর্শগুলো তোমরা আমাদেরকে জানাবে, তোমাদের পক্ষ থেকে আমাদের কোনো সংশোধনী থাকলে সেগুলো মন্তব্য করবে। আমরা চেষ্টা করব সেই আলোকে নিজেদেরকে শুধরে নেয়ার। প্রথমেই মন্তব্য পাচ্ছি মুর্শেদুর রহমানের। থ্যাঙ্কস, ধন্যবাদ জানিয়েছি মুর্শেদুর রহমান, তোমাকেও ধন্যবাদ। আরো যারা যুক্ত হয়েছে তারা খুব শীঘ্রই আমাদের এই লিঙ্কটিকে অন্যদের কাছে পৌঁছে দিবে, যেন তারাও খুব দ্রুততার সাথে আমাদের এই লাইভ ক্লাসটিতে যুক্ত হতে পারে। এবং যারা যুক্ত হয়েছে ইতিমধ্যে তারা একটু মন্তব্য করে জানাবে আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং যদি শুনতে পাও তাহলে তোমরা কে কোথা থেকে শুনছো জানাবে। আমাদের আজকের ক্লাসের যে বিষয়, ক্লাসের বিষয় হচ্ছে আমরা আজকে কথা বলবো পার্টস অফ স্পিচ সম্পর্কে। মূলত তোমরা জানো বাংলা ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ এবং বৃহৎ অধ্যায়ের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। এই গুরুত্বপূর্ণ অধ্যায়টিকে আমরা যদি বিশ্লেষণ করি, ভাঙি, তাহলে আমরা এখানে আরো অনেকগুলো অধ্যায় আমরা পাবো, যে অধ্যায়গুলোর সম্পর্কে আমাদের খুব ছোটবেলা থেকেই পড়াশোনা থাকে। আমরা অনেক জায়গা থেকেই অনেক দিন থেকে যে বিষয়গুলো আমরা পড়ে আসছি, সেই বিষয়গুলোরই কিছু আলোচনা আজ আমরা শুনবো। আমরা নিজেরাও কিছু প্রশ্নের মুখোমুখি হব, যে প্রশ্নগুলোর উত্তর আমরা প্রদানের চেষ্টা করব। তাহলে আমরা আজকের ক্লাস থেকে নতুন কিছু শেখার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য। আমরা যদি এই পার্টস অফ স্পিচ পুরো বিষয়টিকে যদি আমরা আলাদা করি, তাহলে আমরা প্রথমে যে জিনিসটি পাবো, পার্টস অফ স্পিচ যাকে বলা হয়, মূলত পার্টস অফ স্পিচ বিষয়টি হচ্ছে
পার্টস অর্থ হচ্ছে অংশ, স্পিচ অর্থ হচ্ছে কথা, অর্থাৎ কথার অংশ। আমরা যে কথা বলি, আমরা যেভাবে বাক্য বলি বা লিখি, এই বলা এবং লেখার যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে যদি আমরা বিভিন্ন অংশে ভাগ করি, অর্থাৎ বাক্যের যে ক্ষুদ্রতম অংশ আমরা সেটিকে বলি একটি শব্দ বা ওয়ার্ড। সেই শব্দ বা ওয়ার্ড যদি অর্থপূর্ণ হয়, বাক্যের সঙ্গতি ঠিক থাকে, তাহলে আমরা এই বাক্যে অর্থপূর্ণ যে প্রত্যেকটি শব্দ পাচ্ছি, যে শব্দগুলোকে আমরা বলছি একটি পার্টস অফ স্পিচ। এই সংজ্ঞা আমরা খুব ছোটবেলা থেকেই জানি, জানার কথা। না জানলেও আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব, সেগুলো আমরা মন্তব্যে জানাবো। তোমরা জানো আমরা পার্টস অফ স্পিচ এর যে অংশটি আমাদের গুরু ক্লাব অ্যাপে আমরা যেভাবে সাজিয়েছি, আমরা প্রথমে দেখিয়েছি পার্টস অফ স্পিচটাকে আমরা মূলত এখানে ৭টি অংশে ভাগ করেছি। প্রথম অংশে রয়েছে নাউন অ্যান্ড প্রোনাউন। আমাদের আলোচনারও প্রথম বিষয় হবে নাউন অ্যান্ড প্রোনাউন। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাউন। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোনাউন। প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছ তোমরা, নাউন। এই নাউনটিকে যদি আমরা সংজ্ঞায়িত করি, নাউনের যদি আমরা পরিচয় বিশ্লেষণ করি, তাহলে আমরা যে বিষয়টি পাবো সেটি হচ্ছে নাউন শব্দের শাব্দিক বা আমরা যদি বাংলা ব্যাকরণে এর সাথে এর মিল খুঁজতে যাই, তাহলে আমরা নাউনের সাথে মিল খুঁজে পাবো বিশেষ্যের। নাউন বা বিশেষ্য বলতে মূলত যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি, যে কোনো কাজ, যে কোনো ভাব, যে কোনো কিছুর নাম বোঝাবে। কোনো স্থানের নাম হতে পারে, জায়গার নাম, সময়ের নাম হতে পারে, কোনো ব্যক্তি বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, কিংবা কোনো কাজের নামও যদি হয় সেটি হবে নাউন। আমরা যদি যে কথাগুলো আমরা বললাম প্রত্যেকটির আমরা যদি একটা করে এক্সাম্পল খেয়াল করি, তাহলে তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ আমি একটি নাম লিখেছি আমির। আমির বলতে আমরা একজন ব্যক্তিকে বোঝাই। এই ব্যক্তির নাম হওয়ার কারণে আমরা এই শব্দটিকে বলবো একটি নাউন। আবার আমরা যদি বলি ঢাকা, তাহলে এই ঢাকাটি হচ্ছে একটি স্থানের নাম, তাই আমরা এটিকে বলবো একটি নাউন। আবার আমরা যদি এখানে দেখতে পাচ্ছি মানডে, মানডে অর্থাৎ সোমবার, আমরা যদি এটিকে বলি যে এটি একটি সময়ের নাম, তাহলে আমাদের এই মানডে শব্দটিও একটি নাউন। এরকম যে বিভিন্ন শব্দ আমরা পাচ্ছি, যেই শব্দগুলোকে আমরা বলছি এক একটি নাম, অর্থাৎ কোনো ব্যক্তির নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, সময়ের নাম হতে পারে। এই বিষয়গুলোকে আমরা এক কথায় ইংরেজি গ্রামারের পরিভাষায় আমরা এটিকে বলছি এক একটি নাউন বা বিশেষ্য। আমরা যদি নাউনের আলোচনা থেকে নাউনটাকে প্রথমে আমরা অর্থের দিক থেকে বিশ্লেষণ করি, অর্থাৎ নাউনকে যদি আমরা শ্রেণী বিভাগ করি, তাহলে আমরা অর্থের বিবেচনায় নাউনকে পাবো ৫ প্রকার। প্রথমটি হচ্ছে প্রপার নাউন। প্রপার অর্থই হচ্ছে এক্সাক্ট। প্রপার অর্থই হচ্ছে যে প্রপার, অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে। আমরা যে নাম ৩টি দেখতে পাচ্ছি, এই ৩টির নাম আমরা প্রথমটি যদি বলি আমির, আমির নাম দ্বারা আমরা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবো। তাই এই আমির শব্দটি হবে একটি প্রপার নাউন। আবার ঢাকা, ঢাকা হচ্ছে একটি নির্দিষ্ট জেলার নাম, ঢাকা হচ্ছে একটি নির্দিষ্ট শহরের নাম। সেই হিসেবে আমরা ঢাকাটিকেও একটি নাউন বলবো, এই নাউনটিও হবে প্রপার নাউন। আবার আমরা যদি সময়ের নামের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে মানডে শব্দটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি সময় বোঝাচ্ছে, নির্দিষ্ট একটি দিন বোঝাচ্ছে, যার কারণে এই শব্দটি হবে একটি প্রপার নাউন। একই সাথে আমরা নাউন এবং প্রপার নাউন সম্পর্কে জানলাম। আমরা ইতিমধ্যেই মন্তব্য পেয়েছি কয়েকজনের। মুর্শিদুর রহমান মন্তব্য করেছে বগুড়া থেকে, ধন্যবাদ। তন্দ্রা মন্তব্য করেছে ঢাকা থেকে, দেখছি, তন্দ্রাকে ধন্যবাদ জানাচ্ছি। রিসাত রহমান স্বচ্ছ মন্তব্য করেছে ঢাকা থেকে, সকলকে আমার লাইভ ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করছি নাউন সম্পর্কে। তোমরা জানো গুরু ক্লাবের এটি ধারাবাহিক আয়োজন। আমরা যে কার্ডগুলো আমাদের অ্যাপ্লিকেশনে রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের কার্ডগুলোর ধারাবাহিকতাকে অনুসরণ করে আমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো নেয়ার চেষ্টা করছি। আমরা আলোচনা করছি নাউন সম্পর্কে। নাউনের দ্বিতীয় অর্থের ভিত্তিতে যে দ্বিতীয় শ্রেণী বা প্রকারটি রয়েছে সেটি হচ্ছে কমন নাউন। কমন নাউন বলতে এখানে কমন যেহেতু বলা হয়েছে, কমন শব্দের অর্থ সাধারণ, এখানে সাধারণ বলতে বোঝাবে
আমরা সাধারণভাবে বুঝবো, এখানে কোনো নির্দিষ্ট করে কাউকে বোঝানো হবে না। আমরা এখানে প্রথম যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি আমির। এই আমির বলতে আমরা যদি বলি যে আমির বলতে একজন মানুষকে বোঝায়, তখন এই আমিরের সাধারণ পরিচয় হয়ে গেল একজন মানুষ। সেই ক্ষেত্রে আমাদের যে শব্দটি আমরা পাচ্ছি ম্যান, আমির হচ্ছে একজন ম্যান। আবার ঢাকাকে যদি আমরা সেইভাবে বলি তাহলে ঢাকা হচ্ছে একটি শহর, ঢাকা হচ্ছে একটি সিটি। আবার মানডেকে যদি আমরা বলি মানডে হচ্ছে একটি ডে। তাহলে আমরা এখানে যে ৩ টি শব্দ দেখতে পাচ্ছি, এই ৩ টি শব্দ হচ্ছে আমিরকে সাধারণভাবে চিন্তা করলে একজন মানুষ, ঢাকাকে সাধারণভাবে চিন্তা করলে একটি সিটি এবং মানডেকে সাধারণভাবে চিন্তা করলে একটি দিন। এক্ষেত্রে আমরা যে পরিচয়গুলোকে আমরা জেনারেলাইজ করতে পারছি, পরিচয়গুলোকে আমরা আরো কমন ভাবে চিন্তা করছি, যার কারণে এদের পরিচয় হয়ে যাচ্ছে অ্যারাউন্ড নাউন কিন্তু কমন নাউন। এরপর আমরা যে প্রকারটি বলি সেটি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ কথাটির আসছে হচ্ছে কালেকশন থেকে। কালেকশন মানে হচ্ছে যেখানে একটি কিছু বোঝাবে না, যেখানে কিছুর সমষ্টি বোঝাবে। অর্থাৎ আমরা কিছু বিষয়কে যদি একত্র করে চিন্তা করি তাহলে আমরা এখানে কিছু শব্দ পাচ্ছি। যেমন আমরা একটি শব্দ দেখছি ফ্যামিলি, আমরা আরেকটি শব্দ দেখছি টিম, আমরা আরেকটি শব্দ দেখছি ক্রাউড। যেই শব্দগুলোকে আমরা যদি চিন্তা করি, ফ্যামিলি বলতে বোঝায় একটি পরিবার। একটি পরিবার কখনোই একা হতে পারে না, সে অবশ্যই তার স্ত্রী, পুত্র, বাবা, মা, ভাই বোনের সাথে পরিবারে থাকবে, যার কারণে এখানে কয়েকজন ব্যক্তি মিলে একটি পরিবার গঠিত হবে। এই যে কালেকশন অফ সাম ইন্ডিভিজুয়ালস, এটাকে বলা হচ্ছে একটি ফ্যামিলি। একইভাবে আমরা টিম যদি চিন্তা করি যে একটি খেলার দল বা খেলোয়াড়দের একটি দল, সেই দলটিতেও নিশ্চয়ই একজন থাকবে না, থাকবে অনেকজন। সেই অনেকজনের যে সমষ্টিটা, অনেকজনের যে কালেকশনটা, এটাকে বোঝানো হচ্ছে একটি কালেকটিভ নাউন। এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি, টিম, ক্রাউড, গ্রুপ হতে পারে, এই শব্দগুলোকে আমরা বলছি এক একটি কালেকটিভ নাউন। এরপর আমরা যে উদাহরণটি দেখব সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল শব্দের অর্থই হচ্ছে কোনো বস্তু, সেটি যে কোনো কিছু হতে পারে। যেমন আমরা বলতে পারি পেপার, আমরা বলতে পারি রাইস। এই যে শব্দগুলো আমরা দেখছি, এই শব্দগুলো হচ্ছে এক একটি ম্যাটেরিয়াল বোঝাচ্ছে, এগুলো হচ্ছে এক একটি বস্তু, যার কারণে এদেরকে আমরা বলছি এক একটি ম্যাটেরিয়াল নাউন। এক্ষেত্রে আরো উদাহরণ হতে পারে গোল্ড, আয়রন, সিলভার, কটন, ওড। এই শব্দগুলো হচ্ছে এক একটি ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। এরপর আমরা যে প্রকারটি বলে থাকি সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে আমরা এখানে বলবো, আমরা যেহেতু বলেছিলাম নাউনের প্রথম পরিচয়ে নাউন হচ্ছে বিশেষ্য বা নাম, এই কারণে আমরা যে প্রথমে বলেছিলাম যে নাম বুঝাইলেই সেটা নাউন হবে, সেই নামটা যদি কোনো কাজের বুঝায় কিংবা কোনো গুণের বুঝায় সেক্ষেত্রেও আমরা সেটাকেও বলবো একটি নাউন। এক্ষেত্রে এই গুণের নামগুলোকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা দেখতে পাচ্ছ যে শব্দটি আমাদের এখানে রয়েছে, দেখা যাচ্ছে, সেটি হচ্ছে অনেস্টি। অনেস্টি অর্থাৎ হচ্ছে সততা। সততা হচ্ছে একজন মানুষের গুণ থাকতে পারে এরকম, এটি হচ্ছে একটা গুণের নাম। গুণের নাম বোঝানোর কারণে এটা হয়ে যাচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আরো শব্দ রয়েছে, যেমন আমরা বলতে পারি গুডনেস, লাভ, কাইন্ডনেস, বিউটি। এই শব্দগুলো হচ্ছে এক একটি গুণ বোঝাচ্ছে, গুণ বোঝানোর কারণে আমরা এদেরকে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কথাটির মানেই হচ্ছে বিমূর্ত, যেখানে যার কোনো মূর্তি থাকবে না, যাকে স্পর্শ করা যাবে না, এরকম কোনো অস্পৃশ্য বিষয় যেটিকে অনুভব করতে হয়, যেটিকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম বিষয়গুলোকে আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমরা নাউনকে ৫ ভাগে বিভক্ত করলাম, ৫টি পরিচয় আমরা পেলাম। ৫টি পরিচয়কে যদি আমরা সংক্ষেপে বলি, প্রথমটাকে আমরা বলেছি প্রপার নাউন, তারপরেরটিকে আমরা বলেছি কমন নাউন, এরপরে আমরা বলেছি কালেকটিভ নাউন, তারপর আমরা বলেছি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে, এরপর সবশেষে আমরা বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ৫টি হচ্ছে আমাদের অর্থ অনুসারে, অর্থের ভিত্তিতে নাউন বা বিশেষ্যের প্রকার। তোমাদের জন্য আমার পক্ষ থেকে এবারের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই প্রশ্নটির উত্তর তোমরা দ্রুত মন্তব্য করে জানাবে। যদি না দেখতে পাও সেটিও মন্তব্য করবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য বিষয়টিকে আরো ক্লিয়ার করার। তোমরা খুব বড় করে হয়তো দেখতে পাচ্ছ, কেমন দেখতে পাচ্ছ, দেখতে সমস্যা হচ্ছে কিনা, বা উত্তরটি কি,
আমি খুব দ্রুত তোমাদের কাছ থেকে এর উত্তরটি আশা করছি, তারপর আমরা পরবর্তী আলোচনায় যাব। প্রশ্নটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কালেকটিভ নাউন। এখানে 4টি শব্দ রয়েছে, ম্যান, ক্রাউড, লিবার্টি, ওয়াটার। যারা মন্তব্য করেছো ঢাকা থেকে, বগুড়া থেকে, হ্যালো হ্যালো, হ্যাঁ সবাইকে ধন্যবাদ গ্রুপে যুক্ত হওয়ার জন্য। এখন যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটি খুব দ্রুত মন্তব্য করে জানাবে। উত্তরটি পেলেই আমি পরবর্তী আলোচনা শুরু করব। তোমরা সঠিকভাবে প্রশ্নটি দেখতে পাচ্ছ কিনা মন্তব্য করে জানাবে। এখানে রয়েছে, প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, এই তো আমি একজনের উত্তর পেয়েছি, সেকান্দার মির্জা। সেকান্দার মির্জা মন্তব্য করেছে অপশন বি। এরপরে জেরিন তাসনিম রামিশা মন্তব্য করেছে অপশন এ। এরপর আমরা মন্তব্য পেয়েছি জনি আহমেদের মন্তব্য সি, এবং সোহাগ খানের মন্তব্য পেয়েছি বি অর্থাৎ ক্রাউড। অনিলা আক্তার মন্তব্য করেছে ক্রাউড। চমৎকার, সবাইকে খুব দ্রুত মন্তব্য করে রেসপন্স করার জন্য। আমরা যেহেতু বেশিরভাগ উত্তর আমরা পেয়েছি ক্রাউড, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আবারও মন্তব্য পেয়েছি আমরা, জান্নাতি জাহান মন্তব্য করেছে অপশন বি। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ক্রাউড শব্দের অর্থ হচ্ছে ভিড়। যেহেতু একা যদি কেউ থাকে, সেখানে আমরা সেটিকে ভিড় বলতে পারবো না। ভিড় হওয়ার জন্য কিছু মানুষের সমষ্টি লাগবে, একটা গ্যাদারিং লাগবে। এই বিষয়টিকে বলা হচ্ছে যখন কিছু সত্তা, পৃথক কিছু সত্তা যখন একত্র হবে, একত্র হয়ে যে নামটি গ্রহণ করবে, সেই নামটি হবে কালেকটিভ নাউন। সবাইকে ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য। আমি পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। পরবর্তী আলোচনায় তোমরা মনোযোগ দিলে আমরা পরবর্তী আলোচনার পর আমরা সংশ্লিষ্ট বিষয়ের উপর আরো একটি প্রশ্ন থাকবে তোমাদের জন্য। এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, প্রোনাউন। তোমরা দেখতে পাচ্ছ প্রোনাউন সম্পর্কে আমাদের আলোচনা। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি শব্দটাকে ভাঙি তাহলে আমরা দুইটি শব্দ পাচ্ছি এখানে। প্রো নাউন, প্রো বলতে বোঝানো হচ্ছে যেটি নাউনের পরিবর্তে আসবে, এবং নাউন তো আমরা জানলাম নাউন হচ্ছে বিশেষ্য, এবং প্রো হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দটি আসবে, যে পার্টস অফ স্পিচটি নাউনকে রিপ্লেস করতে পারবে। অর্থাৎ যখন আমরা কোনো বাক্য ব্যবহার করি, তখন বারবার যদি আমরা একটি নাউনকে ব্যবহার করি, সেই ক্ষেত্রে বাক্যগুলো শুনতে ভালো লাগবে না, বাক্যগুলোর অর্থ একঘেয়েমি লাগবে। এই বিরক্তি ভাব কাটানোর জন্য মূলত এই প্রোনাউনের প্রয়োজন হয়। এখানে পুনরাবৃত্তি যেন কমানো যায়। যেমন আমি যদি বলি যে গরু একটি গৃহপালিত প্রাণী, তারপর আবার বললাম গরুর 4টি পা আছে, তারপর আবার বললাম গরুর একটি লেজ আছে, গরুর 2টি চোখ আছে, গরুর একটি মুখ আছে। এভাবে যদি আমি বারবার গরু শব্দটি উল্লেখ করি, তাহলে আমার সবগুলো কথা শুনতে ভালো লাগবে না, বাক্যগুলো শুনতে বেমানান লাগবে। সেক্ষেত্রে আমি যদি বলি গরু একটি গৃহপালিত প্রাণী, এর 4টি পা আছে, এর 2টি কান আছে, এই যে এর কথাটি বলে আমি গরু শব্দটিকে বাদ দিলাম, সেক্ষেত্রে আমার এই এর শব্দটি হচ্ছে প্রোনাউন। বাংলায় যেটিকে আমরা বলি সর্বনাম, ইংরেজিতে আমরা সেটিকে বলছি প্রোনাউন। এক্ষেত্রে প্রোনাউনের বিভিন্ন প্রকার রয়েছে। প্রকারগুলো আমরা সাধারণত 8 প্রকার বলে থাকি। প্রোনাউনের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, তাহলে আমরা প্রোনাউনকে বলছি সাধারণত 8 প্রকার। এই 8 প্রকার প্রোনাউনকে আমরা যদি ভালো করে চিনতে পারি, তাহলে আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব চমৎকারভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো, বুঝতে পারবো। আজকে আমি চেষ্টা করব যতদূর সম্ভব তোমাদেরকে এই বিষয়টিকে ক্লিয়ার করার। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পার্সোনাল। পার্সোনাল শব্দটি এসেছে এই পার্সন শব্দ থেকে। আমরা এই শব্দটিকে যদি এতটুকুকে আলাদা করি, পার্সন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন বলতে এমন কিছু প্রোনাউন থাকবে, এমন কিছু সর্বনামকে বোঝাবে যেগুলো দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হবে। যেমন আমরা জানি সব এরকম প্রোনাউন আমরা সব সময় ব্যবহার করি, আই আছে, উই আছে, হি আছে, দে আছে। এই শব্দগুলোকে আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি। আই অর্থ আমি, উই অর্থ আমরা, হি অর্থ সে, দে অর্থ তারা। এই সব শব্দগুলো দিয়ে আমরা যখন কোনো ব্যক্তিকে বোঝাই, তখন এদের পরিচয় হয়ে যায় পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন
ফার্স্ট পারসন আছে, এর মধ্যে আমরা যদি পারসনকে ভাগ করি তাহলে ফার্স্ট পারসনে আমরা পাবো আই, উই, মি, আওয়ার। এই শব্দগুলো হচ্ছে ফার্স্ট পার্সোনাল প্রোনাউন। এরপর পার্সোনাল প্রোনাউন যদি আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বলি তাহলে আমরা বলবো ইউ, দো, দি। এই তিনটি আরেকটু ক্লিয়ার করছি তোমাদেরকে। ইউ, দো এবং দি, এই তিনটি শব্দ আমরা তিনটি শব্দকে আমরা বলছি এগুলো পার্সোনাল প্রোনাউন, কিন্তু এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। এগুলো দ্বারা আমরা জানি যেটিকে আমরা বাংলা ব্যাকরণের ভাষায় মধ্যম পুরুষ বলি, এই মধ্যম পুরুষ বোঝানোর জন্য আমরা এটিকে সেকেন্ড পার্সন বলছি। এখানে এই যে বাকি যে দুইটি শব্দ রয়েছে দো এবং দি, এদের ব্যবহার খুব কম। এদের ব্যবহার আমরা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে লক্ষ্য করি, এদের ব্যবহার আমরা ইংরেজি বিভিন্ন কবিতার ক্ষেত্রে লক্ষ্য করি। সাধারণত আমরা যে শব্দটিকে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে ইউ। এই ইউ বলতেই আমরা তিনটি শব্দের জন্য আমরা ইউটাকে ব্যবহার করি। একটি হচ্ছে আপনি, আরেকটি হচ্ছে তুমি, আরেকটি হচ্ছে তুই। আমরা সবকিছুর জন্যই এই ইউটা ব্যবহার করি, কিন্তু ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আমরা অন্য দুটির ব্যবহার হতেও দেখি। এরপর আমরা পার্সোনাল প্রোনাউনকে যদি আমরা থার্ড পার্সনের জন্য চিন্তা করি তাহলে আমরা দেখব যে যেগুলো আমরা বললাম আই, উই, আওয়ার, মি, ইউ, দো, দি, এগুলো বাদ দিয়ে যে শব্দগুলো রয়েছে সেটা যে কোনো নাম বোঝাতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, হি হতে পারে, দে হতে পারে। আমি যে কোনো একটি নাম চিন্তা করছি, আমরা যেমন এখানে একটা নাম লিখলাম শিমুল। এই যে কোনো নাম বুঝাইলে আমরা সেগুলোকে বলবো যে যদি ফার্স্ট পার্সন না হয়, সেকেন্ড পার্সন না হয়, তাহলে তারা হবে থার্ড পার্সন বা নাম পুরুষ। আমরা বাংলা ব্যাকরণের ভাষায় এটিকে বলছি নাম পুরুষ। এই হচ্ছে মোটামুটি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে কথা। দ্বিতীয় প্রকার রয়েছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, পসেসিভ কথাটা এসেছে মূলত পসেশন কথাটি থেকে। পসেসিভ কথাটির বাংলা অর্থ যদি আমরা চিন্তা করি তাহলে বাংলা অর্থ হচ্ছে মালিকানা। যে শব্দগুলো দিয়ে কোনো কিছুকে নিজের অধীনে রাখা বোঝাবে ওই শব্দগুলোকে, ওই প্রোনাউনগুলোকেই আমরা বলি পসেসিভ প্রোনাউন। যেমন তোমরা এখানে একটি ছোট্ট শব্দ দেখতে পাচ্ছ, হিজ বুক। এটির যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে কথাটি দাঁড়াবে তার বই। এখানে এই যে বইটি, বইটির মালিকানা তার, এই কথাটাকে বোঝানোর জন্য আমরা যে শব্দটিকে এখানে নিয়ে এসেছি সেটি হচ্ছে হিজ। এরকম আরো শব্দ হতে পারে, হিজ হতে পারে, মাই হতে পারে, মাইন হতে পারে, আওয়ার্স হতে পারে, দেয়ার হতে পারে। এই শব্দগুলো হচ্ছে কোনো কিছুকে অধিকারে রাখা, আয়ত্তে রাখা বোঝাবে, যার কারণে এদেরকে আমরা বলছি পসেসিভ প্রোনাউন। এক্ষেত্রে পসেসিভ প্রোনাউনকে আমরা দুটি ভাবে চিনতে পারি। একটি হচ্ছে পসেসিভ অফ ইন্টারেস্ট, গভীর অনুরাগ বা পরিচিতি প্রকাশ করে। আর ইমফেটিক পসেসিভ বলে একটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে ইমফেটিক পসেসিভ ওন অর্থে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম টু ড্রাইভ মাই ওন কার। এক্সাম্পলটি আমি তোমাদের একটু লিখে দেখাচ্ছি। যে যে বাক্যটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আই হ্যাভ এ ড্রিম টু ড্রাইভ ওন কার। এখানে এই যে ওন শব্দটি আমরা দেখতে পাচ্ছি, এই ওন শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে নিজের গাড়ি। এই নিজ শব্দটি বোঝানোর জন্য আমরা যেটিকে বলছি, এই শব্দটি হচ্ছে সরাসরি পসেসিভ প্রোনাউন তো বটেই, এটিকে আমরা বলছি ইমফেটিক পসেসিভ। এরপরে আমরা 3 নম্বরে যে প্রোনাউনের কথা বলছি সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা ইমফেটিক প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটিকে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ কথাটি এসেছে রিফ্লেকশন থেকে। রিফ্লেকশন অর্থ হচ্ছে কোনো কিছুকে যখন আমরা কোনো জায়গা থেকে আবার প্রতিফলিত হতে দেখি, এই প্রতিফলিত হওয়ার ব্যাপারটি যখন আমাদের কথার মধ্যে আসবে, প্রোনাউনের মধ্যে আসবে, তখন আমরা ওই ধরনের প্রোনাউনকে বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ আমরা যদি বলি আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। এখানে দেখো যে বাক্যটি তোমরা দেখতে পাচ্ছ, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। এই বাক্যের আমি পারি যত্ন নিতে আমার নিজের,
এই যে আমার যত্ন নেওয়া কাজটি আবার আমার দিকেই ফিরে আসছে কোন শব্দটি দ্বারা? এই মাইসেলফ শব্দটি দ্বারা। সুতরাং মাইসেলফ শব্দটিকে আমরা বলছি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, বা এখানে আমাদের প্রতিফলিত হওয়ার ঘটনাটি ঘটছে। এরপর আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানি, যদি কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে, অর্থাৎ নির্দেশের ব্যাপারটি যদি থাকে, এখানে নির্দেশ বলতে বোঝানো হচ্ছে যদি ওই শব্দটিকে বোঝায় তাহলে আমরা ওটিকে বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন আমরা বলতে পারি, একটা এক্সাম্পল তোমাদের জন্য, দ্যাট ইজ, দ্যাট বুক ইজ ফাইন, ওই বইটি সুন্দর। এখানে এই যে নাউনটি রয়েছে, এই নাউনের পূর্বে নাউনটিকে নির্দেশ করার জন্য আমরা এই শব্দটি ব্যবহার করেছি দ্যাট। এই দ্যাট শব্দটি বসে নাউনটিকে নির্দেশ করছে। আমরা বলছি যে বইটি সুন্দর, কোন বইটি সুন্দর সেটিকে আমরা ক্লিয়ার করার জন্য বলছি ওই বইটি সুন্দর। এই যে ওই শব্দটি দ্বারা আমরা বইটিকে নির্দেশ করলাম, যার কারণে ডেমনস্ট্রেটিভটি হচ্ছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি হচ্ছে এখানকার এই দ্যাট। সুতরাং এরকম আরো যে শব্দগুলো রয়েছে তোমরা দেখে থাকো, সবসময় আমরা ব্যবহার করি দিস রয়েছে, দ্যাট রয়েছে, দিস এর প্লুরাল ফর্ম দিজ রয়েছে এবং দ্যাট এর প্লুরাল ফর্ম দোজ রয়েছে, যে শব্দগুলোকে আমরা বলে থাকি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন সম্পর্কে। এখানে রিলেটিভ শব্দটি যেহেতু রয়েছে, শুনেই বোঝা যাচ্ছে রিলেটিভ কথাটি এসেছে রিলেশন থেকে। রিলেশন মানে সম্পর্ক। রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে সম্পর্ক তৈরি করা, এবং এই সম্পর্কটি তৈরি করবে বাক্যের মধ্যে পৃথক দুটি অংশকে যুক্ত করে দিবে। আমরা এরকম অনেক শব্দ ব্যবহার করি, যেমন ধরো আমি বললাম এখানে একটি বাক্য তোমরা দেখতে পাচ্ছ, ইউ আর দ্য ম্যান হু ইজ অনেস্ট, তুমি হচ্ছে সেই ব্যক্তি যে সৎ। এই কথাটিকে যদি আমরা একটু আলাদা করে আমরা পৃথক দুটি অংশের কে আমরা মাঝখানের যে শব্দটি রয়েছে হু, এই হু দ্বারা আমরা যুক্ত করেছি। এই হু শব্দটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটি যুক্ত করেছে প্রথম অংশ ইউ আর দ্য ম্যানকে ইজ অনেস্টের সাথে। এই হু শব্দটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর আমরা প্রোনাউন পাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে। ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে কোনো পার্থক্য নেই, এদের আকৃতি একই রকম। যে শব্দগুলোকে আমরা বলি, যেমন উদাহরণ হতে পারে হোয়াট, হু, এই জাতীয় ডাব্লিউএস কোশ্চেন যতগুলো রয়েছে এই সবগুলোই হবে রিলেটিভ প্রোনাউন হতে পারে এবং ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। এছাড়া হাউ রয়েছে, হাউ হতে পারে, হুইচ হতে পারে, এই যতগুলো রয়েছে যেগুলো আমরা সচরাচর যুক্ত করার জন্য ব্যবহার করি। এদের আমরা পরিচয়টি চিনব কিভাবে? এদেরকে আমরা চিনব যদি এরা দুটি অংশকে যুক্ত করে, যেমন আগের এক্সাম্পলে আমরা দেখলাম, যদি যুক্ত করার কাজটি করে তাহলে আমরা এদেরকে বলবো রিলেটিভ প্রোনাউন। আর যদি এরা যুক্ত না করে প্রশ্ন করার বোঝায় বা প্রশ্ন করার কাজটি করে তাহলে এদেরকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যুক্ত করার কাজ যদি করে তাহলে রিলেটিভ প্রোনাউন, এবং যুক্ত না করে যদি প্রশ্ন করার কাজ করে তাহলে আমরা এটাকে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমরা সচরাচর ব্যবহার করি এরকম সহজ শব্দ হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। এখানেও আমাদের হোয়াট রয়েছে, হোয়াট ইজ ইউর নেম, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এবং আমরা এর আগে যে এক্সাম্পলটা খেয়াল করেছি সেখানে হু ছিল। দুইটিতেই একই রকম শব্দ, কিন্তু শব্দের ব্যবহার আলাদা, অর্থ আলাদা। যার কারণে যদি প্রশ্ন তৈরি না করে শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাহলে আমরা এটিকে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি যুক্ত করে দুটি অংশকে তাহলে আমরা এটিকে যুক্ত করার কারণে, রিলেশন তৈরি করার কারণে আমরা সেটিকে বলবো রিলেটিভ প্রোনাউন। এরপর ইনডেফিনিট প্রোনাউন বলতে আমরা একটি বিষয় জানি, সেটি হচ্ছে ইনডেফিনিট কথাটির মানেই হচ্ছে অনির্দিষ্ট। ডেফিনিট মানে নির্দিষ্ট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এরকম কিছু প্রোনাউন রয়েছে। যেমন রয়েছে তোমরা দেখে থাকো সবসময় সচরাচর তোমরা ব্যবহার করো সামওয়ান, এনিওয়ান, এই যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি। এছাড়াও যেমন হতে পারে এভরিওয়ান, নোবডি, এনিথিং, এই জাতীয় প্রোনাউনগুলো যে কোনো ব্যক্তি বা বস্তুকে মিন করে, যার কারণে এদেরকে বলা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন।
এরপর রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন, দুই বা ততোধিক ব্যক্তির মাঝে কোনো কিছু যদি পারস্পরিক ঘটনা ঘটতে দেখা যায় বা বোঝা যায়, তাহলে আমরা ওই ধরনের প্রোনাউনকে রেসিপ্রোকাল প্রোনাউন বলি। যেমন আমরা বলতে পারি ইচ আদার। ইচ আদার শব্দটি আরো হতে পারে যেমন ওয়ান অ্যানাদার। এদের অর্থ হচ্ছে একে অপরে, পরস্পর, পারস্পরিক। এরকম অর্থ যদি আমরা কোনো প্রোনাউন থেকে পাই, তাহলে আমরা সেটিকে রেসিপ্রোকাল প্রোনাউন বলি। এক্ষেত্রে আমরা আমাদের গুরু ক্লাব অ্যাপের যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টিতে তোমরা যখন প্রবেশ করবে, সেখানে তোমরা টপিক ডিটেইলসে গেলে বিস্তারিত পাবে। এখানে আমরা আরো কতগুলো প্রোনাউনকে, যেমন হোম কোথায় ব্যবহার হবে, হোজ কিভাবে ব্যবহার হবে, হুইচ কিভাবে ব্যবহার হবে, সেই বিষয়গুলোকে আমরা উদাহরণ সহ যুক্ত করার চেষ্টা করেছি। এই হচ্ছে মোটামুটি আমাদের নাউন এবং প্রোনাউন থেকে আলোচনা। আমরা একটি প্রশ্ন দেখব। যারা যুক্ত আছো, খুব দ্রুত প্রশ্নের উত্তরটি আমাকে জানিয়ে দিবে। এবারের তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ রিলেটিভ প্রোনাউন? এখানে যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো থেকে কোনটি রিলেটিভ প্রোনাউন হতে পারে? যে এক্সাম্পল গুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যে এক্সাম্পল গুলো দেখতে পাচ্ছ সেগুলোর মধ্যে কোনটি রিলেটিভ প্রোনাউন হতে পারে? হু হতে পারে কিনা, হি হতে পারে কিনা, ওয়ান অ্যানাদার হতে পারে কিনা, ইচ হতে পারে কিনা? তোমরা দ্রুত মন্তব্য করে জানালে আমি পরবর্তী অংশ শুরু করব। তোমাদের জন্য প্রশ্ন, হু, হি, ওয়ান অ্যানাদার, ইচ, এদের মধ্যে কোনটি রিলেটিভ প্রোনাউন হতে পারে? চমৎকার মন্তব্য আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি সিকান্দার মির্জা মন্তব্য করেছে এ, অনিলা আক্তার মন্তব্য করেছে হু অর্থাৎ এ, জেরিন তাসনিম রামিশা মন্তব্য করেছে এ, জান্নাত জাহান মন্তব্য করেছে এ, হু, এরপর মন্তব্য করেছে মিসেস মাধবী আক্তার, মামুন আশিক, সকলেই উত্তর করেছে এ। সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর প্রদানের জন্য, আমাদের সাথে মন্তব্য করে পাশে থাকার জন্য। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। এরপরের আলোচনা থেকেও তোমাদের জন্য প্রশ্ন থাকবে, তোমাদের প্রশ্নের উত্তর প্রদানের সুযোগ থাকবে। আমাদের পরবর্তী আলোচনার যে বিষয়টি, সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ডিটারমিনার। আমরা কথা বলবো এই ডিটারমিনার সম্পর্কে। অর্থাৎ ডিটারমিনার কথাটি এসেছে মূলত ডিটারমাইন কথাটি থেকে। ডিটারমাইন কথাটির অর্থ হচ্ছে ঠিক করা। আমরা অনেক সময় সচরাচর কথাবার্তার মধ্যে আমরা বলি যে আমি এখনো ডিটারমাইন করি নাই কোনটা আমি করব, কোন সিদ্ধান্ত আমি নিব। সেক্ষেত্রে ডিটারমাইন শব্দের অর্থই হচ্ছে নির্দিষ্ট করা, বিশেষভাবে বোঝানো, নির্দেশ করা। এ ধরনের অর্থের ক্ষেত্রে আমরা ডিটারমাইন শব্দটি বলি। আর যেসব শব্দ দ্বারা এই নির্দিষ্ট করা, বিশেষভাবে বোঝানো, বোঝাবে বলা হবে, সেই শব্দগুলোকেই আমরা মূলত বলছি ডিটারমিনার। এর সাথে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের একটি সম্পর্ক আমরা খুঁজে পাবো। এখানে ডিটারমাইন বলতে এক ধরনের তথ্য বা সীমাবদ্ধতা নির্দেশ করবে। যেমন আমি একটি যদি এক্সাম্পল বলি, শি বোট 3 boxes অফ পাস্তা। যেমন আমি আরো সহজ একটি এক্সাম্পলে যাই। তোমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, আই হ্যাভ 2 পেন্স। এখানে আমার কলম রয়েছে। আমি অর্থ দেওয়ার জন্য বলছি যে অর্থটি পাবো আমরা, আমার আছে 2টি কলম। এখানে কলমটি কয়টি আছে সেটিকে আমি যে শব্দটি দ্বারা সীমাবদ্ধ করেছি, ওই শব্দটি হচ্ছে এখানকার টু শব্দটি। অর্থাৎ টু এর পরিচয় হচ্ছে ডিটারমিনার। এই টুটিকেই আমরা বলবো ডিটারমিনার। এরকম ডিটারমিনারেরও বিভিন্ন টাইপস রয়েছে। যেমন আমরা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার দেখি, যেমন দিস, দোজ, দ্যাট, এইগুলোকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। আবার পসেসিভ ডিটারমিনার হতে পারে মাই, আওয়ার। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন আমরা বললাম ডোন্ট টাচ মাই ফোন। এখানে এই ফোনটিকে নির্দেশ করার জন্য, ফোনটিকে বিশেষভাবে বোঝানোর জন্য যে কোন ফোনটি, সেটিকে ক্লিয়ার করার জন্য আমরা যে শব্দটি ব্যবহার করেছি সেটি হচ্ছে এই মাই শব্দটি। মাই দিয়ে আমরা ফোনটিকে নির্দিষ্ট করেছি। মাই দিয়ে আমরা পৃথিবীর অসংখ্য ফোন থেকে একটি ফোনকে আমরা আলাদা করেছি যে শব্দটি দিয়ে। এই শব্দটি হচ্ছে এখানকার ডিটারমিনার।
সুতরাং ডিটারমিনার এ ধরনেরও হতে পারে। এ ধরনের ডিটারমিনার গুলোকে আমরা বলি পসেসিভ ডিটারমিনার। পসেসিভ অর্থ আমরা আগেও বলেছি মালিকানা বোঝাচ্ছে। এখানে মাই দিয়ে ফোনের মালিকানা আমার সেটা বোঝানো হচ্ছে। এরপর ইন্টারোগেটিভ ডিটারমিনার হতে পারে, যেমন হোয়াট, হুইচ, হু, হাউ, হোয়েন, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ ডিটারমিনার। এরপর কার্ডিনাল নাম্বার ডিটারমিনার হতে পারে, যেমন 1 2 3 4 5, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার ডিটারমিনার। অর্ডিনাল নাম্বার ডিটারমিনার হতে পারে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অর্থাৎ আমরা বাংলায় যেটিকে একটি সংখ্যাবাচক, আগে যেটি বললাম কার্ডিনাল সংখ্যাবাচক, এবং অর্ডিনালকে আমরা বলি ক্রমবাচক। একইভাবে আবার জেনারেল অর্ডিনাল ডিটারমিনার আছে, যেমন লাস্ট, নেক্সট, এগুলো জেনারেলি আমরা এই শব্দগুলো ব্যবহার করি। এই শব্দগুলো হচ্ছে ডিটারমিনার, এদেরকে বলা হচ্ছে জেনারেল অর্ডিনালস ডিটারমিনার। এরপর কোয়ান্টিফায়ার ডিটারমিনার হতে পারে, যেমন অল, আদার, বোথ, অ্যানাদার, এনি, নো, সাম, ইচ, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, কোনো পরিমাণ বোঝাবে, যার কারণে এদেরকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার ডিটারমিনার। এছাড়া স্পেসিফিক ডিটারমিনার রয়েছে কিছু, যেমন আমরা দিস, দ্যাট, মাই, আওয়ার, এদেরকে আবার স্পেসিফিক ডিটারমিনারও বলা যেতে পারে। যেমন আমরা এই একটি শব্দর কথা বললাম মাই, অথবা আমরা বলতে পারি দিস। এই শব্দগুলোকে যদি আমরা বলি, এটিকে আমরা যদি বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এবং এটিকে আমরা যদি বলি পসেসিভ ডিটারমিনার, এটিকে যদি আমরা বলি ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, পসেসিভ ডিটারমিনার, তাহলেও যেমন হবে। এদেরকে আবার আমরা পৃথকভাবে নির্দিষ্টভাবে বোঝানোর কারণে এদেরকে আমরা বলছি স্পেসিফিক ডিটারমিনার। আবার কিছু ডিটারমিনার আছে যারা স্পেসিফিকলি কোনো কিছুকে বোঝায় না, জেনারেলি বোঝায়, যার কারণে আমরা তাদেরকে বলি জেনারেল ডিটারমিনার। যেমন এ, যেমন ধরো বললাম এ বুক, একটি বই। এই এ দিয়ে আমি নির্দিষ্ট করে কোনো বইকে বোঝাচ্ছি না, যে কোনো বই হতে পারে, সেজন্য এর পরিচয় হচ্ছে জেনারেল ডিটারমিনার। এরপর আমরা ডিটারমিনারের কতগুলো ব্যবহার এক্সাম্পল সহ যুক্ত করেছি আমাদের টপিক ডিটেইলসে। খুব মনোযোগ দিয়ে উদাহরণগুলো সহ বুঝে তোমরা পড়বে। পড়তে গিয়ে যদি তোমরা কোথাও কোনো সমস্যা অনুভব করো, অবশ্যই মন্তব্যে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এবার রয়েছে তোমাদের জন্য প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ফাইন্ড এ ডিটারমিনার ফ্রম দিস সেন্টেন্স। এখানে যে বাক্যটি তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, ওই বাক্যটি হচ্ছে এখানকার সেন্টেন্স। যেটি সেন্টেন্স, সেই সেন্টেন্স থেকেই প্রশ্ন করা হয়েছে। সেখানে যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, বাক্যটি হচ্ছে ফাইন্ড এ ডিটারমিনার ফ্রম দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে 4টি বাক্যকে আমি নিচে অপশনে দিয়েছি। ফাইন্ড দিস ফ্রম সেন্টেন্স, 4টির মধ্যে কোনটি ডিটারমিনার হতে পারে? ফাইন্ড, দিস, নাকি ফ্রম, নাকি সেন্টেন্স? কোন শব্দটি ডিটারমিনার হতে পারে তোমরা মন্তব্য করে জানালে আমি আমার আলোচনার পরের অংশে চলে যাব। এই তো চমৎকার, আমি মন্তব্য পেয়েছি। অনিলা আক্তার মন্তব্য করেছে দিস। অনিলাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। আরো যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাবে কোন উত্তরটিকে আমরা ডিটারমিনার বলতে পারি। আমরা আরো মন্তব্য পেয়েছি। মিশু মন্তব্য করেছে দিস, জেরিন মন্তব্য করেছে দিস, জান্নাতি মন্তব্য করেছে বি অর্থাৎ দিস। এরপর মন্তব্য করেছে মাধবী আক্তার মন্তব্য করেছে দিস। চমৎকার, সকলকে মন্তব্য করে পাশে থাকার জন্য। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার। নাম্বার বলতে আমরা জানি, নাম্বার বলতে বোঝায় সংখ্যাকে। আবার জেন্ডার বলতে আমরা জানি, জেন্ডার বলতে বোঝায় লিঙ্গকে। অর্থাৎ আমরা যে বিষয়টিকে পার্সন বলেছি, সেই পার্সনটিকে যদি আমরা স্পেসিফিকলি বোঝাতে চাই যে কোন লিঙ্গের পার্সন, সেই ক্ষেত্রে আমাদের জন্য ইংরেজি গ্রামারের যে বিষয়টি আমাদের দরকার হবে, সেটিকে আমরা বলছি জেন্ডার। বাংলায় এটিকে আমরা বাংলা ব্যাকরণে পাই লিঙ্গ নামে। আবার যে শব্দটিকে আমরা বলছি সংখ্যা বোঝানোর জন্য, সেটিকে আমরা ইংরেজি গ্রামারের ভাষায় বলি নাম্বার। তাহলে আমরা বাংলা ব্যাকরণে নাম্বারকে কি নামে বলে থাকি, নাম্বারের বাংলা ব্যাকরণিক পরিচয় কি, সেটি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা জানি, প্রথমে যদি আমরা নাম্বার সম্পর্কে বলি, নাম্বার হচ্ছে যেগুলো দিয়ে, যে শব্দগুলো দ্বারা আমরা কোনো সংখ্যার ধারণা পাই।
সেই শব্দগুলোকে নাম্বার বলা হয় বা সংখ্যা বলা হয়। যেমন এই নাম্বার আবার ২ ধরনের হতে পারে। যেমন এক ধরনের নাম্বার হতে পারে সিঙ্গুলার। নাম্বার হতে পারে সিঙ্গুলার না অথবা নাম্বার হতে পারে প্লুরাল। নাম্বার সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে নাম্বার সিঙ্গুলার এবং প্লুরাল আলাদা করে বিষয়টি কি? সিঙ্গুলার শব্দের অর্থ হচ্ছে একবচন এবং প্লুরাল শব্দের অর্থ হচ্ছে বহুবচন। অর্থাৎ যে শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা কোনো কিছুর এক ধারণা পাওয়া যাবে, সেই শব্দটিকে আমরা বলব সিঙ্গুলার নাম্বার। আবার যদি একের অধিক কোনো কিছুকে বোঝায়, তাহলে আমরা সেটিকে বলব প্লুরাল নাম্বার বা বহুবচন। আমাদের যদি আমরা এটিকে খুবই সাধারণভাবে কিছু নিয়ম আমরা ফলো করতে চাই, তাহলে আমরা সিঙ্গুলারের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে পারি। কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে হবে না। প্রত্যেক নিয়মের ক্ষেত্রেই আমরা ব্যতিক্রম কিছু পাবো, যেগুলো আমরা উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা নিয়মগুলো পড়ে নেবে। আমরা ব্যতিক্রম কিছু নিয়মও যুক্ত করেছি তোমাদের জন্য, সেটাও দেখে নিবে। খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক বছরই আমরা প্রায় যেকোনো চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখি। আর এই বিষয়টি জানা দরকার আমাদের এই জন্য যে যখন আমরা নাম্বার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে, তখন ওই নাম্বারকে ব্যবহার করে আমরা যখন ভার্ব ব্যবহার করতে পারবো, তখন আমরা ইংরেজি গ্রামারের আরেকটি যে গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, আরো রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জায়গাগুলোতে আমরা আরো সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারবো, আমরা সঠিক উত্তর দিতে পারবো। এক্ষেত্রে আমরা একটি ছক উপস্থাপন করেছি তোমাদের জন্য। টপিক ডিটেইলস এ গেলে যেটি তোমরা দেখতে পাবে, এখানে প্রথমে রয়েছে এজেন্ডাম, যে শব্দটিকে আমরা সিঙ্গুলার বলি এবং এর প্লুরাল হচ্ছে এজেন্ডা। একইভাবে অ্যানালাইসিস হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল হচ্ছে অ্যানালাইসিস। এভাবে আমরা ছকের মাধ্যমে অনেকগুলো এক্সাম্পল তোমাদের জন্য নিয়ে এসেছি। এগুলোকে আমরা বলছি নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতেও দেখেছি। এখান থেকে তোমরা নাম্বার সম্পর্কে পড়ে নেবে। তারপর রয়েছে জেন্ডার। এরপর আসো জেন্ডারের আলোচনায়। জেন্ডার সম্পর্কে আমরা বলেছি, জেন্ডার শব্দটিকে আমরা বাংলা ব্যাকরণে বলি হচ্ছে জেন্ডারের অর্থ হচ্ছে লিঙ্গ। তাহলে জেন্ডার হচ্ছে আমরা সাধারণত জেন্ডারকে যদি আমরা ভাগ করি, তাহলে জেন্ডারকে আমরা ৪ ভাগে ভাগ করতে পারবো। জেন্ডারের ৪ টি প্রকার হচ্ছে ১ নম্বরে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। স্কুলিন অর্থ হচ্ছে পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষবাচক শব্দ যদি আমরা বুঝি, যেকোনো জীব হতে পারে, যেকোনো প্রাণী হতে পারে, বিভিন্ন পেশা হতে পারে, যেগুলোতে আমরা পুরুষবাচক ধারণা যদি পাই, তাহলে আমরা সেটিকে বলবো ম্যাসকুলিন জেন্ডার। এর যে বিপরীত রয়েছে সেটি হচ্ছে ফেমিনিন জেন্ডার, অর্থাৎ নারীবাচক বা স্ত্রীবাচক যদি আমরা কোনো কিছু বুঝি, তাহলে সেটিকে আমরা বলি ফেমিনিন জেন্ডার। এরপর আমরা যদি এমন কিছু শব্দ পাবো যেখানে নারী বা পুরুষকে আলাদা করা যাবে না, কিন্তু এটা ব্যক্তিকে বোঝাবে, তাহলে আমরা এ ধরনের জেন্ডারকে বলি উভয় লিঙ্গ বা কমন জেন্ডার। এরপরে ৪ নম্বর যেটি রয়েছে, এটিকে আমরা বলি নিউটার জেন্ডার। অর্থাৎ এই ৪ প্রকারের জেন্ডার সম্পর্কে আমরা ধারণা পেলাম। পুরুষবাচক হলে ম্যাসকুলিন, স্ত্রীবাচক হলে ফেমিনিন এবং উভয় লিঙ্গ বোঝানোর জন্য কমন, এবং নিউটার বলতে বোঝায় ক্লিব লিঙ্গ। অর্থাৎ এটি উপরের ৩ টির কোনটি না বুঝিয়ে কোনো ব্যক্তি, কোনো বস্তুবাচক কোনো কিছুকে যখন বোঝায়, তখন আমরা এটিকে বলি জেন্ডার, তবে এটি ক্লিব লিঙ্গ। তোমাদের জন্য আমার পক্ষ থেকে প্রশ্ন থাকবে। আমরা আবার প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে নাম্বার সম্পর্কিত। এখানে তোমরা ৪ টি শব্দ দেখতে পাচ্ছ। প্রথম শব্দটি হচ্ছে ডেটা, এজেন্ডা, থিসিস, হাইপোথিসিস। এই ৩ টি শব্দের কোনটিকে আমরা সিঙ্গুলার নাম্বার বলতে পারি? চিন্তা করে বলতে হবে। এই প্রশ্নটি আমাদের আগের প্রশ্নগুলোর মতো অতটা সহজ প্রশ্ন রাখা হয়নি। আশা করছি তোমরা ভেবে খুব দ্রুত উত্তর জানাবে। হুইচ ইজ সিঙ্গুলার নাম্বার? ডেটা, এজেন্ডা, থিসিস, হাইপোথিসিস। এই ৪ টি শব্দের মধ্যে আমরা কোনটিকে সিঙ্গুলার নাম্বার বলব?
তোমরা দ্রুত মন্তব্য করে জানাবে। তৃতীয় যে প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে, আমাকে শুনতে যদি তোমাদের সমস্যা হয় জানাবে। আমরা তোমাদের কাছে মন্তব্য আশা করছি। এই 4টি শব্দের মধ্যে কোনটিকে তুমি সিঙ্গুলার নাম্বার বলবে? সিকান্দার মির্জা মন্তব্য করেছে বি। সিকান্দার মির্জাকে ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যের জন্য। সিকান্দার মির্জা মন্তব্য করেছে বি। সিকান্দার মির্জাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমরা তাহমিয়া ইসলাম মন্তব্য করেছে এ, অর্থাৎ ডেটা বোঝানোর জন্য। মন্তব্যের জন্য ধন্যবাদ। মারুফা জাহান মিশু মন্তব্য করেছে ডি। এক একজন এক একটি অপশন উত্তর করছে, সমস্যা নাই, আমি বলে দেব কোনটি সঠিক উত্তর এবং কোনটি সঠিক উত্তর নয়, সেটি কেন সঠিক উত্তর নয় ব্যাখ্যা করব। অনিলা আক্তার মন্তব্য করেছে থিসিস। রাকিবুল ইসলাম মন্তব্য করেছে এ, অর্থাৎ ডেটা। আমরা মন্তব্য পাচ্ছি তোমাদের কাছ থেকে। আরো যদি কেউ মন্তব্য করো দ্রুত মন্তব্য করে জানাও। এই প্রশ্নটি একটু ক্রিটিক্যাল, এই প্রশ্নটি একটু কমপ্লেক্স করার চেষ্টা করেছি আগের প্রশ্নগুলোর তুলনায়। এই প্রশ্নটিতে যে উত্তরটি হবে, এই উত্তরটি হবে মূলত তোমরা যেটি পাচ্ছ, উত্তরটি হবে মূলত থিসিস। কারণ এই থিসিস শব্দটি বলতে বোঝায় একটি থিসিস পেপার, একটি গবেষণাপত্র। আর এরপর অন্য যে শব্দগুলো রয়েছে, যে শব্দগুলোকে আমরা বলি, যেমন প্রথম শব্দটি রয়েছে ডেটা। ডেটা অর্থ হচ্ছে উপাত্তগুলো, উপাত্তের একটা সংগ্রহ। এটা দ্বারা অনেক কিছুকে বোঝায়, যার কারণে আমরা এটিকে সিঙ্গুলার নাউন নাম্বার বলতে পারি না। এটি হচ্ছে প্লুরাল নাম্বার, যার সিঙ্গুলার রূপ হচ্ছে ডেটাম। একইভাবে এজেন্ডাও হচ্ছে প্লুরাল নাম্বার, যার সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম। এরপর হচ্ছে হাইপোথেসিস, যেটি প্লুরাল, যেটিকে সংক্ষেপে এটিকে যদি আমরা সিঙ্গুলার বলি তাহলে আমরা সিঙ্গুলার যে রূপটি পাবো, বানানটি পাবো, সেই বানানটি হবে এরকম। দেখিয়ে দিচ্ছে তোমাদের। এখানে যে বানানটি দেখতে পাচ্ছ, এই বানানের এই আয়ের জায়গাটিতে যদি ই হয়ে যায় তাহলে এটি হবে প্লুরাল, আর যদি আই থাকে তাহলে এটি হবে সিঙ্গুলার। অর্থাৎ এই বানানের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, বানানের সামান্য পরিবর্তনের কারণে সিঙ্গুলার থেকে নাম্বারটি প্লুরাল হয়ে যাচ্ছে। এগুলো আমরা একটু খেয়াল করব। তোমাদের জন্য পরের প্রশ্ন জেন্ডার থেকে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জেন্ডার সংক্রান্ত প্রশ্ন। সিলেক্ট দ্য এক্সাম্পল অফ কমন জেন্ডার। এখানে 4টি এক্সাম্পল রয়েছে, উইমেন রয়েছে, মেয়ার রয়েছে, ড্রোন রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ ডক্টর রয়েছে। যে 4টি অপশন তোমাদের জন্য রয়েছে, এই 4টি অপশনের কোনটিকে তুমি কমন জেন্ডার বলবে, সেটি হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। 4টি অপশনের কোনটিকে তুমি কমন জেন্ডার বলবে? সিলেক্ট দ্য এক্সাম্পল অফ কমন জেন্ডার: উইমেন, মেয়ার, ড্রোন, ডক্টর। চমৎকার মন্তব্য করেছে মারুফা জাহান মিশু, মন্তব্য করেছে ডি। অন্যরাও মন্তব্য করবে, দ্রুত মন্তব্য করে জানাও যে এর প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কোনটিকে মনে করছো। সিলেক্ট দ্য এক্সাম্পল অফ কমন জেন্ডার। এরপর মাধবী আক্তার মন্তব্য করেছে ডক্টর। অনিলা আক্তার মন্তব্য করেছে ডক্টর। অনিলা সবসময় মন্তব্য করছে। সকলেই আমরা চেষ্টা করছি খুব দ্রুত মন্তব্যের জন্য। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। জান্নাতি, মাধবী, অনিলা, রাকিবুল, সবাইকে ধন্যবাদ। মিশুকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমরা সবার উত্তর পাচ্ছি। এক্ষেত্রে আমাদের উত্তর প্রদানে আমরা লক্ষ্য করছি সবাই কাছাকাছি উত্তর দিচ্ছ, সবাইকে ধন্যবাদ। একই উত্তর সবাই দিচ্ছ, ডক্টর। সুতরাং বোঝাই যাচ্ছে আমাদের কমন জেন্ডার হচ্ছে এখানে ডক্টর। উইমেন শব্দটি রয়েছে, উইমেন বলতে বোঝানোই হচ্ছে স্ত্রী লোক, সুতরাং এটি অবশ্যই ফেমিনিন জেন্ডার। মেয়ার হচ্ছে হর্স শব্দের, আমি দেখাচ্ছি তোমাদের যে শব্দটি আমরা জানি, হর্স। অর্থাৎ এই হর্স শব্দটির অর্থ আমরা জানি, হর্স বলতে বোঝায় ঘোড়া।
এই ঘোড়া শব্দটি হচ্ছে পুরুষবাচক হর্স শব্দ। এই পুরুষবাচক হর্স শব্দটিকে যদি আমরা ঘোড়ার স্ত্রীলিঙ্গ বোঝাই, তাহলে আমরা এটাকে বলি ঘোটকি। এই ঘোটকি বোঝানোর জন্য আমরা মেয়ার শব্দটি ব্যবহার করি, সুতরাং মেয়ার শব্দটিও ফেমিনিন জেন্ডার। এরপরে আমরা যেটি পেয়েছি শব্দটি হচ্ছে ড্রোন। ড্রোন শব্দটি হচ্ছে আমরা জানি মৌমাছি, মৌমাছি বোঝানো হচ্ছে এখানে ড্রোন দ্বারা। এই ড্রোন হচ্ছে পুরুষবাচক মৌমাছিকে আমরা ড্রোন বলি। আর সবশেষে ডক্টর রয়েছে, ডক্টর অর্থ হচ্ছে চিকিৎসক, চিকিৎসক নারী পুরুষ উভয়ই হতে পারে, সেই জন্য ডক্টর শব্দটি হচ্ছে কমন জেন্ডার। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। তোমাদের জন্য পরবর্তী আলোচনা হচ্ছে ভার্ব সম্পর্কে। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের যে কোনো ব্যাকরণের জন্য, বিশেষ করে ইংরেজি ব্যাকরণের জন্য ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি পরীক্ষাতেই আমরা এই জায়গা থেকে প্রশ্ন আসতে দেখি। পাশাপাশি এই ভার্ব সম্পর্কে যদি আমরা জানি, প্লাস আমরা অন্যান্য যে চ্যাপ্টার গুলো রয়েছে, যেমন টেন্স রয়েছে, ভয়েস রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, এই চ্যাপ্টার গুলো বোঝার জন্য আমাদের এই ভার্বটি গুরুত্বপূর্ণ। ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে। কাজেই ভার্ব সম্পর্কে যে বেসিক ধারণা অল্প সময়ে দেওয়া কঠিন, তারপরেও আমি চেষ্টা করছি। ভার্বকে যদি আমরা ভাগ করি, তাহলে ভার্বের প্রথমে যদি আমরা পরিচয় বলি, তাহলে ভার্বের পরিচয় হবে প্রথমত ভার্ব বলতে বোঝানো হচ্ছে ক্রিয়া। সেই ক্রিয়া সব সময় আমরা করি না, কিছু কিছু ক্রিয়া আমরা হতে দেখি। সেই কাজ করা হোক কিংবা হওয়া হোক কিংবা থাকা হোক, যেভাবেই আমরা বলি না কেন, করা, হওয়া, থাকা, এই সব ধরনের ঘটনাগুলোকে আমরা বলছি ভার্ব। এই কাজগুলোকেই মূলত আমরা বলছি এক একটি ক্রিয়া। ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রধানত ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বকে আমরা বাংলা ব্যাকরণের ভাষায় যদি বলি, তাহলে আমরা বলবো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যখন বক্তার ভাব ওই ক্রিয়া দ্বারা ভাবটি সম্পন্ন হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যেমন ধরো তোমাদের জন্য এক্সাম্পল হচ্ছে মাই মাদার কুকড রাইস, আমার মা ভাত রান্না করলেন। তাহলে আমার মা ভাত রান্না করলেন, এখানে এই কুকড ভার্বটি শোনার পর, এই পুরো বাক্যটি শোনার পর আমার আর কোনো কিছুই জানার আগ্রহ থাকবে না। ভার্বটি সম্পন্ন হয়ে যাওয়ার কারণে আমরা এটিকে বলছি সমাপিকা ক্রিয়া। কুক শব্দটি হচ্ছে ফিনিট ভার্ব। যদি এমন কিছু ভার্ব আমরা পাই যে ভার্বগুলো তার ভাবকে সম্পূর্ণ করে না, তাহলে সেটিকে আমরা নন ফিনিট ভার্ব বলবো। তার আগে একটু বলে নিচ্ছি, এই ফিনিট ভার্বটিকে আমরা তিন ভাগে ভাগ করি। ফিনিট ভার্বকে আমরা তিনটি ভাগে ভাগ হতে দেখি। এই তিনটি ভাগ হচ্ছে, আমরা একটি বলি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ফিনিট ভার্বের একটি ধরন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে যদি আমরা ভাগ করি, তাহলে প্রিন্সিপাল ভার্বকে আমরা তিন ধরনের পাই। প্রিন্সিপাল ভার্বকে আমরা তিনটি ধরনে দেখতে পাই। একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বকে যদি আমরা বাংলায় বলি, তাহলে এটিকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। এরপর আমরা আরেকটি ধরন পাবো, এটির বিপরীত, সেটাকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্ব অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া, যার কর্ম থাকবে আর এটির হচ্ছে কর্ম থাকবে না, কর্ম থাকবে না। আরেকটি প্রকার হতে পারে, সেটিকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলো বাক্যের যে প্রধান দুটি অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট, এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে ভার্বটি লিংক তৈরি করবে। এই জন্য আমরা এই প্রিন্সিপাল ভার্বকে বা মূল ক্রিয়াকে এই তিন ভাবে দেখতে পাই। এই তিনটি হচ্ছে তাদের পরিচয়। আমি আবার বলছি, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে বলেছি যে এখানে কর্ম থাকবে। কর্ম অর্থ হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে, কি এবং কাকে, এই শব্দ দুটো দিয়ে যদি প্রশ্ন করে আমরা যদি উত্তর পাই, সেই বাক্যের মধ্যে যদি উত্তর থাকে, তাহলে ওই বাক্যের ভার্বটিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। যেমন আই হ্যাভ এ কার, এখানে আমার আছে একটি গাড়ি। আমি যদি বলি আমার কি আছে, তাহলে উত্তর হবে গাড়ি। সুতরাং এটি হচ্ছে এখানকার অবজেক্ট। অবজেক্ট থাকার কারণে আমরা এই হ্যাভটিকে বলবো ট্রানজিটিভ ভার্ব। একইভাবে আমরা যদি এর উত্তর না পাই, যেমন আমি যদি বলি
তোমরা এখানে আরেকটি বাক্য দেখতে পাচ্ছ, দ্য চাইল্ড স্লিপস, শিশুটি ঘুমায়। এখানে যদি আমরা প্রশ্ন করি যে শিশুটি কি ঘুমায় বা শিশুটি কাকে ঘুমায়, তাহলে আমরা কোনো প্রশ্নের উত্তর পাবো না, এটি উত্তর হয় না, উত্তর পাওয়া সম্ভব না। সুতরাং স্লিপস হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের কোনো অবজেক্ট থাকতে পারে না, তাই এটিকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারছো। আমি আবার একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে, যদি আমরা ভাগ করি, যেমন আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, এখানে আমরা দেখতে পাচ্ছি এই আই হ্যাভ এ কার যখন আমরা বলছি তখন আমরা এই কারটিকে আমরা বলছি অবজেক্ট থাকার কারণে আমরা এই হ্যাভ টিকে বলছি ট্রানজিটিভ ভার্ব। একইভাবে আমরা এই পরের এক্সাম্পলে দ্য চাইল্ড স্লিপস, এই স্লিপস ভার্বটি হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের কোনো কর্ম বা অবজেক্ট থাকতে পারে না। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কোনো উত্তর পাবো না, না পাওয়ার কারণে আমরা এই স্লিপসটিকে বলবো একটি ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্বকে আমরা আবার যদি ভাগ করি, তাহলে ট্রানজিটিভ ভার্বকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে আশা করছি। 1 নম্বরে হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়, মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। পজিটিভ ভার্ব 2 নম্বরে হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব 3 নম্বরে হচ্ছে, আমরা যদি বলি 3 নম্বরে হচ্ছে কগনেট ভার্ব। 4 নম্বরে যদি আমরা বলি তাহলে আমরা পাবো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। 5 নম্বরে যদি আমরা বলি তাহলে আমরা পাবো ফ্রেজাল ভার্ব। সবগুলোই খুব গুরুত্বপূর্ণ, সবগুলো অংশ থেকে আমরা প্রশ্ন হতে দেখব, প্রশ্ন আমরা পাবো। কাজেই আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে এখানে এই 5টি বলতে আমরা কি বোঝাই। খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। পজিটিভ ভার্ব বলতে বোঝানো হবে যদি ইন্ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। আমরা জানি পজিটিভ বলতে বোঝায়, পজিটিভ শব্দের অর্থ হচ্ছে প্রযোজনা করা। প্রযোজনায় হচ্ছে এমন একটি কাজ, আমরা জানি সিনেমা বা নাটক প্রযোজনা করা হয়। প্রযোজনা যে করছে মূলত সেই ওই সিনেমা বা নাটকের মালিক, কিন্তু সে সিনেমা করছে না, তাকে আমরা পর্দায় দেখছি না, ইভেন সে সিনেমা পরিচালনাও করছে না, কিন্তু ওই পরিচালককে দিয়ে সে সিনেমাটা বানিয়ে নিচ্ছে, সিনেমাটা তৈরি করে নিচ্ছে। অর্থাৎ আরেকজনকে দিয়ে যখন কাজটা করানো হবে তখন সেটিকে বোঝানো হবে পজিটিভ ভার্ব। আমরা যদি উদাহরণ চিন্তা করি, যেমন মাই সিস্টার বয়েলস এন্ড এগ, এখানে আমরা এটাকে ট্রানজিটিভ ভার্ব বলছি। আমরা বাংলায় বলি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে দেখাচ্ছেন বাক্যটি যদি আমরা বলি তাহলে আমরা এখানে ইংরেজি শব্দ ব্যবহার করি, যেমন শো হতে পারে। আমরা বলতে পারি আই ফিড ইউ, যেমন আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আমি বললাম যে আই আই ফিড ইউ, অর্থাৎ আমি তোমাকে খাওয়াই। এই যে খাওয়ানো কাজটা আমি করছি, কিন্তু খাওয়ার যে মূল কাজটি সেটি আমি করছি না, অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছি। যার কারণে এখানে এই যে ফিড ভার্বটি রয়েছে এই ভার্বটিকে আমরা বলছি পজিটিভ ভার্ব। তাহলে আমরা যদি পরবর্তী আলোচনায় চলে যাই, এখানে আমরা পাবো ফ্যাক্টিটিভ ভার্ব। যখন ট্রানজিটিভ ভার্বের অর্থ থাকা সত্ত্বেও অতিরিক্ত শব্দের সাহায্য ছাড়া পূর্ণ অর্থ প্রকাশ পায় না, তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। যেমন উই নেমড হিম টাইগার। যদি আমরা এরকম একটা সেন্টেন্স খেয়াল করি, উই নেমড হিম টাইগার, এখানে আমাদের অবজেক্ট আছে এই যে নেমড, আমরা তার নাম দিয়েছি টাইগার। তো এই প্রথম দফায় যখন আমরা এটিকে শুনবো, এই ক্ষেত্রে আমাদের এই বাক্যটি আমাদের প্রথমত পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। যার কারণে এই শব্দটিকে আমরা বলছি, এই টাইগার শব্দটিকে আমরা বলছি একটি ইনকমপ্লিট প্রেডিকেশন। যার কারণে এইখানে যে ভার্বটি রয়েছে নেমড, এই নেমড ভার্বটিকে আমরা বলছি ফ্যাক্টিটিভ ভার্ব। এরপর আসা যাক কগনেট ভার্বের আলোচনায়। একই ভার্ব অবজেক্ট হিসেবে ব্যবহার হলে তাকে কগনেট ভার্ব বলা হয়। যেমন আই ড্রিমড লাস্ট নাইট। আমরা যদি বলি আই ড্রিমড,
এ গুড ড্রিম। এখানে লক্ষ্য করছো যেটিকে আমরা বলছি অবজেক্ট এবং যেটিকে আমরা বলছি ভার্ব, এই ভার্ব ড্রিমড আর অবজেক্ট ড্রিম একই শব্দ থেকে আমরা এই দুটোকেই পাই। পাওয়ার কারণে আমরা এ ধরনের ভার্বগুলোকে বলি কগনেট ভার্ব। বাংলায় আমরা যদি বলি তাহলে এদেরকে আমরা বাংলায় বলি হচ্ছে সমধাতুজ ক্রিয়া। অর্থাৎ একই ধাতু থেকে আমরা এই দুটো বিষয় পাই, কর্ম এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে আসে তাহলে এটিকে আমরা বলি। বাংলায় এই শব্দ, এই বাক্যের বাংলা অনুবাদ যদি আমরা করি তাহলে বলবো আমি খুব চমৎকার একটি স্বপ্ন দেখেছি। তাহলে একটি স্বপ্ন দেখেছি, একটি স্বপ্ন দেখেছি বলতে হচ্ছে না, একটি স্বপ্ন দিয়েই আমি দুটি কাজ করে নিচ্ছি। স্বপ্ন দিয়ে আমি কর্মকেও বোঝাচ্ছি, ক্রিয়াকেও বোঝাচ্ছি, তাই এটি হচ্ছে কগনেট ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব বলে একটি ব্যাপার রয়েছে, তোমরা জানো। ইউ শুড ট্রিট ইউরসেলফ অথবা আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ, এই ধরনের শব্দগুলো বোঝানোর জন্য ট্রিট আমি যদি লিখে দেখাই, ইউ শুড ট্রিট ইউরসেলফ। এখানে দেখো এই যে ট্রিট ভার্বটির যে কাজ, ট্রিট এই কাজটি আবার তার দিকেই ফেরত যাচ্ছে। মূলত এই ইউরসেলফ এবং ইউটা হচ্ছে এখানকার এই বাক্যের সাবজেক্ট, এই সাবজেক্ট এবং ইউরসেলফটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই রকম হয়ে যাচ্ছে, একই জায়গার বোঝাচ্ছে, অর্থাৎ যে কাজটি করছে কাজটি আবার তার দিকেই ফেরত যাচ্ছে, এরকম বোঝানোর কারণে এটি হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আমরা ফ্রেজাল ভার্বের কথা বলি। ফ্রেজাল ভার্ব এর আরেক নাম আমরা বলতে পারি গ্রুপ ভার্ব, যেখানে একটি ভার্ব প্রিপজিশনের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করতে পারে। যেমন আমরা যদি উদাহরণ লক্ষ্য করি তাহলে একটি শব্দ হচ্ছে, যেমন আমরা বলি মেক। তোমরা জানো মেক শব্দের অর্থ হচ্ছে তৈরি করা বা বানানো। আমরা যদি এই মেকের সাথে আরেকটি প্রিপজিশন যুক্ত করে দেই, যেমন মেকের সাথে আমরা যুক্ত করে দিলাম আউট, তখন এটির অর্থ হয়ে গেল বোঝা। বানানোর সাথে বোঝার কোনো সম্পর্ক নেই, ভিন্ন দুটি অর্থ। এই যে মেকের সাথে অন্য একটি প্রিপজিশন যুক্ত হয়ে যাওয়ার কারণে এটির অন্য একটি অর্থ তৈরি হচ্ছে। এ ধরনের ভার্বকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আমরা এরপরে ইনট্রানজিটিভ ভার্ব, কোয়াজিপেসিভ ভার্ব, কপিউলেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, এই বিষয়গুলোকে আমাদের আমাদের টপিক ডিটেইলসে আমরা যুক্ত করেছি। অনেকগুলো এক্সাম্পল রয়েছে, তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা পড়বে। তোমাদের জন্য এবারে প্রশ্ন, আমরা আবার প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ পজিটিভ ভার্ব। চারটি ভার্ব এখানে তোমরা দেখতে পাচ্ছ। হুইচ ওয়ান ইজ পজিটিভ ভার্ব? শো, হ্যাপেন, ডু, কজ। এই চারটি ভার্বের কোনটিকে আমরা পজিটিভ ভার্ব বলতে পারি? শো, হ্যাপেন, ডু, কজ। এই চারটি ভার্বের কোন ভার্বটি পজিটিভ ভার্ব হতে পারে? আমাদের বোঝার সুবিধার্থে বলছি, পজিটিভ আমরা ওই ভার্বটিকে বলেছি যে ভার্বটি প্রযোজক ক্রিয়া বোঝায়। বাংলায় আমরা এটিকে প্রযোজক ক্রিয়া বলি, যে কাজটি কর্তা নিজে করে না, অন্যের মাধ্যমে কাজটি সম্পাদন করে, অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়। এই যে চারটি শব্দ তোমরা অপশনে দেখতে পাচ্ছ, এই চারটি শব্দ থেকে তোমরা কোন শব্দটিকে এখানে দেখতে পাবে? যে চারটি শব্দ তোমরা দেখতে পাচ্ছ, এই চারটি শব্দের মধ্যে কোনটিকে তোমরা, সরি, এই চারটি শব্দ দেখতে পাচ্ছ এখানে। মন্তব্য আশা করছি তোমাদের দ্রুত মন্তব্য করে জানালে আমি পরের অংশে চলে যাব। হুইচ ওয়ান ইজ পজিটিভ ভার্ব? আমরা এই চারটি ভার্বের মধ্যে কোন ভার্বটিকে পজিটিভ ভার্ব বলবো? পজিটিভ অর্থাৎ হচ্ছে প্রযোজক ক্রিয়া। তোমাদের মন্তব্য আসতে একটু দেরি হচ্ছে, খুব দ্রুত মন্তব্য করবে তোমরা, কারণ তোমরা যখন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, আমাদের গুরু ক্লাবের পক্ষ থেকে যে কুইজ শো গুলো হয়, সে কুইজ গুলোতে তোমাদের সময় খুব লিমিটেড থাকে, তোমরা সেখানেই উত্তর প্রদান করো। চমৎকার, আমি কয়েকটি মন্তব্য পেয়েছি। অনিলা আক্তার মন্তব্য করেছে কজ, মারুফা আক্তার মিশু মন্তব্য করেছে হ্যাপেন। না, এখনো আমি এই উত্তরগুলোকে সঠিক বলতে পারছি না। তোমরা মন্তব্য করো, অন্যদের মন্তব্য আশা করছি। কোন ভার্ব বা ক্রিয়া দ্বারা
আমরা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করানো বোঝাই। সেটি মূলত প্রথম যে উত্তরটি তোমরা প্রথম যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ শো। এই শো হচ্ছে এমন একটি ভার্ব, যে ভার্ব দ্বারা আমরা, শো শব্দের অর্থ হচ্ছে দেখানো। এখানে আমরা বাংলা ব্যাকরণে যে বাক্যটি বলি, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই যে দেখানো কাজটা এটাই হচ্ছে শো। এই শো দ্বারা বোঝানো হচ্ছে দেখানো। এই কাজটি নিজে না করে আমরা অন্যর মাধ্যমে কাজটি সম্পাদন করি, যার কারণে এই দেখানো বাক্যটি বা শো, দেখানো শব্দটি বা শো ভার্বটি হচ্ছে পজিটিভ ভার্ব। মন্তব্যের জন্য ধন্যবাদ। পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমাদের আলোচনার পরবর্তী বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা জানো অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। বাংলা ব্যাকরণে আমরা যেটাকে বিশেষণ বলি, অর্থাৎ বিশেষিত করবে। অর্থাৎ ইংরেজিতে যদি এটাকে বলা হয় তাহলে এর মূল কাজটাই হচ্ছে মডিফাই করা। তাহলে মডিফাই সে কাকে করবে? মডিফাই সে করবে হচ্ছে নাউনকে, অথবা নাউনকে না পেলে বা নাউনের পরিবর্তে যে থাকে অর্থাৎ প্রোনাউনকেও সে মডিফাই করতে পারে। অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই এর কাজটা করবে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, বিশেষণ। এই অ্যাডজেক্টিভ এর এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা পাবো হচ্ছে এরকম, যেমন ইউর শার্ট ইজ নাইস শার্ট, এরকম যদি আমরা বলি, অথবা আমরা এটাকে এইভাবেও বলতে পারি যে দিস ইজ নাইস শার্ট, এই হয় চমৎকার শার্ট, সুন্দর জামা। তাহলে সুন্দর জামা বোঝানোর জন্য আমরা এই জামাটা হচ্ছে নাউন, এই নাউনটাকে মডিফাই করার জন্য আমরা যে শব্দটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নাইস। অর্থাৎ জামাকে মডিফাই করছে, জামাটা কেমন সেটা বিশ্লেষণ করছে, যার কারণে এটিকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। এরকম অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউনকে অথবা প্রোনাউনকে মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভকে আমরা চার ধরনের অ্যাডজেক্টিভ হতে দেখি, যেমন অ্যাডজেক্টিভ কোয়ালিটি বোঝাইতে পারে, অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি বোঝাইতে পারে, অ্যাডজেক্টিভ নাম্বার হতে পারে, অথবা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হতে পারে। অ্যাডজেক্টিভ কোয়ালিটি কিভাবে হতে পারে? যেমন দিস কাপ ইজ ফ্যান্সি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ কোয়ালিটি বোঝাচ্ছে দিস দ্বারা। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি হতে পারে, যেমন ড্রিঙ্ক এনাফ ওয়াটার, এখানে ওয়াটারের আগে এনাফ বলেছি আমরা, এই এনাফটি হচ্ছে কোয়ান্টিটি বোঝানো হচ্ছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হতে পারে, যেমন ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, এখানে লাস্ট শব্দটি হচ্ছে মান্থ শব্দটিকে মডিফাই করার কারণে, লাস্ট শব্দটি নাম্বার বোঝানোর কারণে, সর্বশেষ বোঝানোর কারণে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এভাবে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ লক্ষ্য করি। প্রোনোমিনালের বিষয়টি একটু অপরিচিত হতে পারে অনেকের কাছে। শি ইজ মাই সিস্টার, এখানে প্রোনাউন যখন নাউনের পূর্বে, আমরা বলছি প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। আমি আবার বলছি, প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মূলত তার পরিচয় হচ্ছে প্রোনাউন, কিন্তু নাউনের পূর্বে বসে তার ভূমিকাটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, যার কারণে এটিকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন সহজ একটি এক্সাম্পল তোমাদের জন্য, শি ইজ মাই সিস্টার। তাহলে দেখো এখানে যার সামনে বসছে সে হচ্ছে নাউন, সিস্টার হচ্ছে নাউন, সিস্টারের সামনে যে বসেছে সে মূলত ছিল প্রোনাউন, কিন্তু এখানে এই সিস্টারের আগে বসার কারণে তার এখানকার ব্যাকরণিক পরিচয় হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলবে, আমি আবার তোমাদের অন্য আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। এরপরে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন দিস হাউস ইজ বিউটিফুল বা দিস হাউস ইজ আওয়ার্স, এই ধরনের বোঝানোর জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন হুইচ সং ডু ইউ লাইক দ্য মোস্ট, এই হুইচ শব্দটি হচ্ছে এখানকার হুইচ সংটাকে মডিফাই করার কারণে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাদের বোঝার জন্য আরেকটু বলছি, আমরা যেহেতু হুইচ শব্দটিকে আগেও আমরা প্রোনাউনের জায়গাতে বলেছি, ইন্টারোগেটিভ প্রোনাউন বলেছি, হুইচ শব্দটিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলেছি, পার্থক্যের জায়গাটা খেয়াল করবে এইভাবে যে আমরা যদি যে হুইচ শব্দটা বলছি, হুইচের পরপরই যদি একটি নাউন থাকে,
তখন এই হুইচটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, তখন এটি আর প্রোনাউন পরিচয়ে থাকবে না। কিন্তু হুইচ শব্দটির পরে যদি আমরা একটি ভার্ব পাই, যেমন হুইচ ইজ, এই ইজটি হচ্ছে ভার্ব, তখন এই হুইচটিকে আমরা বলবো প্রোনাউন। আশা করি বুঝতে পারছো। হুইচ শব্দের পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা এই হুইচটিকে বলবো প্রোনাউন। হুইচ শব্দের পরে সরাসরি যদি কোনো নাউন থাকে তাহলে আমরা এটিকে বলবো অ্যাডজেক্টিভ। আমি যদি আরেকটু উদাহরণটি ক্লিয়ার করি, যেমন ধরো হতে পারে এরকম, হুইচ পেন ইউ হ্যাভ বট, হুইচ পেন ইউ হ্যাভ বট, কোন কলমটি তুমি কিনেছো। তাহলে এটি এই পেন নাউনের ঠিক আগেই হুইচ বসার কারণে, অর্থাৎ হুইচের পরে নাউন বসার কারণে আমরা এই হুইচটিকে বলবো অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে মোটামুটি অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা। আমরা আরো অনেক কিছুকে যুক্ত করেছি তোমাদের জন্য। অ্যাডজেক্টিভ সম্পর্কে একটি প্রশ্নটি লক্ষ্য করো এবং দ্রুত মন্তব্য করে উত্তর জানিয়ে দিবে, তাহলে আমরা পরবর্তী অপশনে চলে যেতে পারবো। প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য, নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন। এটি ভার্ব সম্পর্কিত প্রশ্ন হলেও আমরা এই উত্তরটি দিয়ে তারপরে আমরা ধারাবাহিকভাবে পরের প্রশ্নে যাব। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন, আমাদের এই প্রশ্নের উত্তর কি হবে? যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাবে এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে যুক্ত করবে। লিভ, এই তো চমৎকার। অনিলার মন্তব্য আমরা পেয়েছি। অনিলার মন্তব্যটি আমরা স্ক্রিনে শো করছি। অনিলার মন্তব্য আমরা পেয়েছি লিভ। অনিলা মন্তব্য করেছে লিভ, নো ম্যান ক্যান লিভ এলোন। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে লিভ। লিভ সঠিক উত্তর হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা লিভের ঠিক আগের শব্দটি পাচ্ছি ক্যান। ক্যান এর পরিচয় হচ্ছে মডাল অক্সিলিয়ারি। এরকম মডাল অক্সিলিয়ারি ভার্ব যখন কোনো বাক্যে থাকবে তারপরে যে ভার্বটি বসবে সেটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসবে, তার সাথে এস বা ইএস, আইএনজি বা ইডি কোনো কিছুই যুক্ত হবে না। সেক্ষেত্রে আমাদের প্রথম উত্তর হচ্ছে প্রথম অপশন লিভ। ধন্যবাদ অনিলাকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, ইটস বেটার অ্যানালাইজড ইন ডক্টর অ্যালেক্সেস বুক। অর্থাৎ এটি ডক্টর অ্যালেক্সের বইয়ে খুব সুন্দরভাবে অ্যানালাইজ করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে আমরা কোনটিকে বলবো? অ্যাডভার্ব, অর্থাৎ আন্ডারলাইন করা যে শব্দটি তোমরা দেখতে পাচ্ছ বেস্ট, বেস্ট শব্দটি এই বাক্যে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন, কোন রূপে রয়েছে? এই উত্তরটি তোমরা প্রদান করবে দ্রুত মন্তব্যে। ইট ইজ বেস্ট অ্যানালাইজড ইন ডক্টর অ্যালেক্সেস বুক। যারা যুক্ত আছো তারা মন্তব্য করবে। এই তো সুন্দর, অনিলা মন্তব্য করেছে অ্যাডভার্ব। আমরা অনিলার মন্তব্যটি দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি। এরপর আমরা রফিকুল ইসলাম নূর মন্তব্য করেছে সি, অ্যাডজেক্টিভ। দুইজনের দুটি পৃথক উত্তর আমরা পেলাম। অনিলার মতে উত্তরটি হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু আবার রফিকের মতে বা নূরের মতে আমরা উত্তর পাচ্ছি সি। আমরা কোন উত্তরটিকে সঠিক উত্তর হিসেবে নিব? আরো যারা আছো মন্তব্য করে জানাবে দ্রুত। আমরা এখানে সঠিক উত্তর বলবো অ্যাডভার্ব। এক্ষেত্রে সঠিক উত্তর অ্যাডভার্ব কেন হবে? আমরা অ্যাডভার্ব বলতে কি বুঝি? অ্যাডভার্ব বলতে আমরা বুঝি যে শব্দটি ভার্বকে মডিফাই করে। এখানে যে বেস্ট এর পরের যে ভার্বটি রয়েছে অ্যানালাইজড, এই বাক্যের মূল ক্রিয়া প্রিন্সিপাল ভার্ব, এই অ্যানালাইজড শব্দটিকেই মূলত মডিফাই করা হয়েছে বেস্ট দ্বারা। অর্থাৎ আমরা যদি বাংলা অর্থ করি তাহলে এটি হবে যে এটি খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে ডক্টর অ্যালেক্সের বইয়ে। ডক্টর অ্যালেক্সের বইটিতে এটি খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে ব্যাখ্যা করা হয়েছে কথাটিকে মডিফাই করা হচ্ছে বেস্ট বা ভালোভাবে শব্দটি দ্বারা, যার কারণে এই ভালোভাবে শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। যারা সি নিয়ে ভাবছো, অ্যাডজেক্টিভ হওয়ার কথা ভাবছো, এটি অ্যাডজেক্টিভ হবে না, কারণ অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন এবং প্রোনাউনকে। এখানে নাউনকে মডিফাই করা হচ্ছে না, মডিফাই করা হচ্ছে ভার্বকে, তাই এটি উত্তর হবে অ্যাডভার্ব। অর্থাৎ আমরা যদি আরেকটু দেখি অ্যাডভার্বের পরিচয়ে,
সেক্ষেত্রে আমরা অ্যাডভার্বটাকে আমরা বলবো, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব প্রথমত মডিফাই করতে পারে একটা ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে একটা অ্যাডজেক্টিভকেও, অ্যাডভার্ব মডিফাই করতে পারে একটা অ্যাডভার্বকেও, ইভেন অ্যাডভার্ব মডিফাই করতে পারে একটা সম্পূর্ণ সেন্টেন্সকেও। অর্থাৎ অ্যাডভার্বের মডিফিকেশন ক্ষমতাটা অ্যাডজেক্টিভের চাইতে অনেক বেশি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাডভার্বের মডিফিকেশনের পাওয়ারটা এত বেশি, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে এবং সেন্টেন্সকে মডিফাই করতে পারে, যেগুলো এক্সাম্পল সহ আমরা টপিক ডিটেইলসে দেখিয়েছি। আশা করছি তোমরা পড়ে নেবে, বুঝলে সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে মন্তব্য করে। এরপর আমরা চলে যাব প্রিপজিশনে। প্রিপজিশন শব্দের শব্দ দেখেই বোঝা যাচ্ছে প্রিপজিশন আসলে কি। প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। এই দুটি পৃথক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে যে শব্দটি, তাকে আমরা বলছি প্রিপজিশন। অর্থাৎ যে শব্দগুলো কোনো শব্দে সেন্টেন্সের মধ্যে কোনো শব্দের আগে বসে বাক্যের অর্থকে পরিপূর্ণ করে। যেমন আমরা বলছি আই গো টু ঢাকা। এখানে তোমরা লক্ষ্য করবে যে আমি যাই ঢাকায়, আমি ঢাকা যাই, আমি ঢাকায় যাই। তাহলে এই যে ঢাকা থেকে আমি বোঝানোর জন্য বললাম ঢাকায়, এই যে অন্তস্থ অটা দেওয়ার জন্য আমার এই ইংরেজি বাক্যের মধ্যে আনতে হলো এই শব্দটিকে টু। এটি আসছে কোথায়? আসছে হচ্ছে নাউনের আগে। অর্থাৎ নাউনের আগে বসে ওই শব্দের সাথে যখন শব্দটির মধ্যে একটি বিভক্তি যুক্ত করছে, আমরা বাংলা ব্যাকরণে যেটিকে বিভক্তি বলি, এই বিভক্তি যুক্ত করার জন্য আমাদের যে বিষয়গুলো ইংরেজিতে দরকার হয় সেগুলোকে আমরা বলি প্রিপজিশন। এরকম প্রিপজিশন, অনেকগুলো প্রিপজিশনের এক্সাম্পল রয়েছে। এই ক্ষেত্রে তোমাদের আরেকটি জায়গা যেটি ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটিকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেখানে আমরা দেখি প্রিপজিশন, একটা প্রিপজিশনের মধ্যে বিভিন্ন ভাবে প্রিপজিশন যুক্ত হওয়ার কারণে একটা শব্দকে তার বিভিন্ন অর্থ তৈরি করে দেয়। এই বিষয়গুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়লে খুব ইন্টারেস্টের সাথে আশা করছি তোমরা বিষয়টিকে এনজয় করবে, পড়তে পারবে। এরপর আমাদের যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে কনজাংশন এবং ইন্টারজেকশন। খুব সংক্ষেপে শেষ করব। কনজাংশন, মূলত কনজাং শব্দটা আসছে, কনজাং শব্দটা থেকেই কনজাংশন আসছে। কনজাংশন অর্থ হচ্ছে যুক্ত করা। কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা। আমি যদি একটু এক্সাম্পলে যাই তাহলে তোমরা দেখবে আমাদের কতগুলো প্রশ্ন রয়েছে, টপিক ডিটেলসেও তোমরা পাবে। যেমন আমরা যদি বলি যে আই অ্যান্ড মাই ব্রাদার ব্লা ব্লা ব্লা, তাহলে এই যে আমি এবং আমার ভাই, এই দুটি আলাদা ব্যক্তিকে যখন এই শব্দটি দ্বারা যুক্ত করা হলো, এই অ্যান্ড এর পরিচয় হয়ে গেল তখন কনজাংশন। এরকম কনজাংশনের অনেকগুলো প্রকার আছে। আমরা জানি কনজাংশনের প্রধান প্রকার হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। এগুলোর আবার এক একটি পৃথক পৃথক ভাবে সেন্টেন্সে তাদের ভূমিকা থাকতে পারে, ব্যবহার হতে পারে, যে জিনিসগুলোকে আমরা এক্সাম্পল সহ খুব চমৎকার ভাবে আমাদের টপিক ডিটেলসে আমরা উল্লেখ করেছি। বাজারের যে কোনো বইয়ের চাইতে তোমরা আমাদের এই টপিক ডিটেলস পড়লে উপকৃত হবে আমি বিশ্বাস করি। সেই সাথে তোমাদের কাছে মন্তব্য আশা করছি এবং আমরা চলে যাচ্ছি প্রশ্নের পর্বে। তোমরা প্রশ্ন লক্ষ্য করো। আমাদের সামনে আর বেশি প্রশ্ন নেই, আর এক দুটি প্রশ্ন আছে, এগুলোকে লক্ষ্য করলে তোমরা আজকের ক্লাস শেষ করতে পারবে। এখানে অপশন প্রশ্ন হচ্ছে কাফিল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দিস ক্লাস। এক্ষেত্রে কাফিল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, যে শব্দটিকে মার্ক করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, মোস্ট ইন্টেলিজেন্ট শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় কি হবে? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রনাউন। দ্রুত মন্তব্য করবে। এরপর আমরা আর কিছু প্রশ্নের উত্তর দেখব। কাফিল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, এই প্রশ্নের উত্তর কি হবে? ডি,
উত্তর করেছে মিসেস মায়া, উত্তর করেছে ডি। অনিলা আক্তার উত্তর করেছে অ্যাডজেক্টিভ। ধন্যবাদ তোমাদেরকে মন্তব্যের জন্য। সঠিক উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি মোস্ট ইন্টেলিজেন্ট মানে অত্যন্ত বুদ্ধিমান, কাফিল হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছেলে এই ক্লাসে। এই বাক্যের ক্ষেত্রে এই যে অত্যন্ত বুদ্ধিমান বা খুবই বুদ্ধিমান শব্দটি দ্বারা মূলত কাফিলকে বোঝানো হচ্ছে, আর কাফিল হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করার কারণে মোস্ট ইন্টেলিজেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নটি হচ্ছে এ ফ্রেন্ড ড্যাশ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এটি হচ্ছে একটি প্রভার্ব, অর্থাৎ সুসময়ের বন্ধুই আসল বন্ধু, সত্যিকারের বন্ধু। এরকম বাক্য বোঝানোর জন্য আমরা যে বাক্যটি ইংরেজিতে বলি এ ফ্রেন্ড ড্যাশ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এক্ষেত্রে আমাদের কোন প্রিপোজিশনটি বসবে? অনিলা আক্তার মন্তব্য করেছে ইন। ধন্যবাদ অনিলাকে খুব দ্রুত মন্তব্য করার জন্য। এক্ষেত্রে উত্তর হবে ইন। ধন্যবাদ, সঠিক উত্তর হয়েছে অনিলাটি। এখানে বসবে শূন্যস্থানে বসবে ইন। আমাদের আজকের প্রশ্ন প্রায় শেষ হয়ে এসেছে। আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, হি সেট বিহাইন্ড মি বাট ইন ফ্রন্ট অফ ইউ। এখানে এই বাক্যে বাটের পরিচয় কি হবে? ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব? হি সেট বিহাইন্ড মি বাট ইন ফ্রন্ট অফ ইউ, এই বাক্যে বাটের পরিচয় কি? দ্রুত মন্তব্য করবে। He sat behind me but in front of you. মিসেস মায়া উত্তর করেছে বি, কনজাংশন। অনিলা আক্তার মন্তব্য করেছে কনজাংশন, আর সঠিক উত্তর হচ্ছে কনজাংশন। কারণ হচ্ছে কনজাংশন সম্পর্কে আমরা বলেছি যেটি বাক্যের দুটি অংশকে যুক্ত করে। এখানে দুটি অংশ যুক্ত করছে। হি সেট বিহাইন্ড মি, সে বসেছে আমার পাশে কিন্তু তোমার সামনে, এরকম বাক্য এই কিন্তু বা বাট শব্দটি দ্বারা দুটি বাক্যের দুটি পৃথক অংশকে যুক্ত করা হয়েছে, যার কারণে এই বাটের পরিচয় হয়ে যাচ্ছে কনজাংশন। সর্বশেষ প্রশ্ন পেয়েছি আমরা আমাদের আজকের ক্লাসের, হেই হোয়াট আর ইউ ডুইং। এক্ষেত্রে প্রথম যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি হেই, হেই শব্দটির ব্যাকরণিক পরিচয় বা ইংরেজি গ্রামারের পরিচয় কি হবে? ইন্টারজেকশন হবে, কনজাংশন হবে, প্রিপোজিশন হবে নাকি অ্যাডভার্ব হবে? তোমাদের সঠিক উত্তর পেলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত সমাপ্ত করব। হেই এর সঠিক পার্টস অফ স্পিচ কোনটি? এই শব্দটির পার্টস অফ স্পিচ, সঠিক পার্টস অফ স্পিচ তোমরা দ্রুত মন্তব্য করে জানাও। মিসেস মায়া মন্তব্য করেছে এ, ইন্টারজেকশন। মায়াকে ধন্যবাদ মন্তব্যের জন্য। সঠিক উত্তর অনিলা মন্তব্য করেছে ইন্টারজেকশন। ধন্যবাদ, দুইজনেরই উত্তর সঠিক হয়েছে। উত্তর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন সহজে আমরা বুঝবো কিভাবে? যে শব্দগুলো দ্বারা কোনো ব্যক্তির আবেগ অনুভূতিকে উচ্ছ্বসিত ভাবে প্রকাশ করা বোঝাবে, এরকম শব্দগুলোর হচ্ছে ইন্টারজেকশন। যাদের আসলে সেই রকম ব্যক্তিগত বা নিজস্ব কোনো অর্থ থাকবে না সব ক্ষেত্রে, তবে এরা বাক্যটিকে আরো বেশি চমৎকৃত করবে। এরকম বাক্যগুলোকে যে শব্দ দ্বারা বিশেষিত বা চমৎকৃত করা হবে ওই শব্দগুলোকেই আমরা ইন্টারজেকশন বলি, যেগুলোকে মানব আবেগের উচ্ছ্বাস বহিঃপ্রকাশ বোঝাবে। এখানে হেই শব্দটি হচ্ছে এরকম একটা শব্দ যেটি দিয়ে আমরা মন্তব্য করি, কাউকে ডাক দেই, আশ্চর্য হই, এরকম শব্দ বোঝানোর জন্য হেই শব্দটি হচ্ছে ইন্টারজেকশন। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে, এবং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা যুক্ত থেকে ক্লাসকে উপভোগ করেছো, তোমরা মন্তব্য করে জানাবে কেমন লেগেছে, এবং আগামী ক্লাসগুলোতে আমাদের আরো কি যুক্ত করা যায়, কিভাবে ক্লাসকে আরো বেশি সুন্দর করা যায়, তোমাদের পরামর্শ প্রত্যাশা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।